অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন, হয়রানির অভিযোগ নোবেল জয়ীর, রয়টার্সকে বললেন একটি দলের দখলে সবকিছু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনূস, দেশের জন্য অপমানজনক, ইউরোপীয় ইউনিয়নকে আইনমন্ত্রী আনিসুল হক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে, অভিমত সিপিডির। কালো টাকা সাদার সুযোগে সুবিধা পাবেন দুর্নীতিবাজরা, বলছেন অর্থনীতিবিদরা। দক্ষিণে 24 আর উত্তরে মাত্র 6 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকার মেয়রদের, 2 দিনের মধ্যে কোরবানি শেষ করার আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ঠিক করেছে আদালত। এদিকে অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন বুধবার সকালে আদালতে হাজির হন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায় বিচার চান তারা। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করেই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। মামলাটি দ্রুত শেষ করতে সরকার পক্ষ বারবার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না, এটা স্বাভাবিক নিয়মে চলবে। সুতরাং কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এদিকে দুদকের আইনজীবী জানান সরকার কাউকে হয়রানি করছে না, নিয়ম মেনেই বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা আছে। মামলার মধ্যে 26 কোটি টাকা 437 কোটি টাকা থেকে সরানোর জন্য সভা করে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা 1 মাস পরে হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে রাজনীতির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তিনি বলেছেন, দেশে একটি মাত্র দল আছে যারা সবকিছু দখলে নিয়েছে। নির্বাচনে জয়ী হতে দলটি সবকিছুই করছে বলে অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের। মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি। শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ। রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এ ধরনের তৎপরতা অপরাধ কিনা। তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগের 10 সপ্তাহ পরে এ ধরনের পরিকল্পনা বাদ দেওয়া হয় বলেও রয়টার্সকে জানান তিনি। দেশে রাজনীতির কিছুই বাকি নেই। দেশে একটি মাত্রই দল কার্যকর রয়েছে, তারা সবকিছুই দখল করেছে। তারা নির্বাচনে জয়ী হতে নিজেদের মতো করেই সব করে যাচ্ছে। দেশের রাজনীতি মূলত এখন আর দৃশ্যমান নয়, এটি নতুন করে কিভাবে চালু হবে এটি এখন ইস্যু, একটি বেদনাদায়ক বিষয়। সাধারণ মানুষের জন্য রাজনীতিতে অংশগ্রহণ বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিচার প্রক্রিয়া নিয়ে
অসত্য প্রচারণা চালাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা দেশের জন্য অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওনাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। যে পরিষ্কার হওয়ার ব্যাপারে আমি তখন বলেছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি মামলা আছে, দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক স্তম্ভগুলো ধ্বংস করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভায় শীঘ্রই আন্দোলন বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কোন রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি, তারা এই নির্বাচনকে সমর্থন করে না। এটাই আন্দোলনের একটা বড় সাকসেস। কোন দলই না, যারা যে দলই করে তারা কিন্তু করেনি, একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। আমাদের লক্ষ্য একটাই, সে লক্ষ্য হচ্ছে এই সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে, এবং সে কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব। আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণ তো সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে, একথা সত্য। বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে টার্গেট রয়েছে সেটি অবাস্তব। সিপিডির বাজেট ডায়ালগে এমন মন্তব্য অর্থনীতিবিদ, রাজনীতিক ও ব্যবসায়ীদের। আলোচনায় বক্তারা বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। ডলারের উচ্চ দাম, আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব রয়েছে। বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির কোনো নির্দেশনাও নেই। ব্যক্তি খাতের বিনিয়োগ নেই, বিদ্যুৎ জ্বালানি নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। সুখবর নেই রিজার্ভের ক্ষেত্রেও। ট্যাক্স ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে গিয়ে হয়রানির শিকার হবেন সাধারণ মানুষ। সুখবর নেই কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার বাজেটেও। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় মন্তব্য করে বক্তারা বলেন, এর ফলে অনিয়ম উৎসাহিত হবে, রাজনৈতিকভাবে দুর্নীতিবাজরা সহায়তা পাবেন। এছাড়া বাজারে বিশৃঙ্খলাও চলমান থাকবে। কালো টাকার মালিকরা অর্থ পাচারে অংশ নেন। এছাড়া সরকারের প্রকল্প গ্রহণ ও ব্যয়ের সমালোচনাও করেন বক্তারা। রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস 24 ঘন্টার সময় নিলেও উত্তরের মেয়র মাত্র 6 ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিলেন। দুই মেয়রই জানালেন, এবছর নতুন প্রযুক্তির যানবাহন যুক্ত হওয়ায় কম সময়ে পরিষ্কার করা যাবে কোরবানির বর্জ্য। আর ঈদের প্রথম 2 দিনের মধ্যে কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঈদুল আজহার জামায়াতের প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখে এবার প্রস্তুতিতেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। মেয়র বলেন, 16 জুনের মধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হবে। ভারী বৃষ্টি হলেও এবার যাতে পানি জমে না থাকে সেই বিষয়েও ব্যবস্থা রাখা হয়েছে। মেয়র বলেন, ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। এই কোরবানি ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব, এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য 32টি ডাম্প ট্রাক ও 8টি কম্প্যাক্ট ট্রাক যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। গাবতলীতে প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না, এজন্য নগরবাসীর সহযোগিতাও চান তিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে
আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। রাস্তায় পশুর হাট না বসাতে সংশ্লিষ্টদের সকলকে সতর্ক করেন মেয়র আতিকুল ইসলাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 13 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত গাড়ির চাপ বাড়তে থাকে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গাড়ির চালকরা বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। যানজটের কারণে অনেক যাত্রীরাই পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত 24 ঘন্টায় টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা। সংবাদ শেষ করব বিআরবিকে এবার শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন। হয়রানির অভিযোগ নোবেল জয়ীর। রয়টার্সকে বললেন, একটি দলের দখলেই সবকিছু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনূস, দেশের জন্য অপমানজনক। ইউরোপীয় ইউনিয়নকে আইনমন্ত্রী আনিসুল হক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে। অভিমত সিপিডির। কালো টাকা সাদার সুযোগে সুবিধা পাবেন দুর্নীতিবাজরা, বলছেন অর্থনীতিবিদরা। দক্ষিণে 24 আর উত্তরে মাত্র 6 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকার মেয়রদের। 2 দিনের মধ্যে কোরবানি শেষ করার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।